আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের দেশে সবসময় একটি প্রভাব রাখে, বড় রাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী রাখতেই পারে। এবং আমরা আরও এই বিজয়ের মাসে দাঁড়িয়ে আপনাকে জানতে চাইবো, আমরা ভারতের বিভিন্ন সিনেমাতেও দেখি তারা ৭১কে ভারত পাকিস্তান যুদ্ধ বলে অভিহিত করে। আপনি নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন সিনেমাতে। এই ৭১ এসে এটি আমাদের কেন এখনো শুনতে হবে? এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে যে ভারত এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত করেছে সেই বিষয়ে কিন্তু আমরা দীর্ঘ সময় একদম যেই এটা দীর্ঘ সময় কিন্তু কাউকে এটা নিয়ে কথা বলতে দেখি নাই, রিয়েক্টিভ কোনো মনোভাব দেখাতে দেখিনি। বরং যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে রিসিপটিভ একটা মনোভাব ভারত যেভাবে ন্যারেট করেছে। তো আমি যদি হিস্ট্রি একদম গভীরে যাই, আসলে ভারত স্যারেন্ডার কার কাছে করেছে আর পাকিস্তান কার কাছে স্যারেন্ডার করেছে? পাকিস্তান তো স্যারেন্ডার করেছে যিনি ভারতের যিনি হচ্ছে সামরিক বাহিনীর যিনি প্রধান ছিলেন তার কাছে হচ্ছে স্যারেন্ডারটি করেছে। ইনস্ট্রুমেন্ট অফ স্যারেন্ডারে কার কাছে কার সিগনেচার? ছবি তাই বলে। হ্যাঁ, ছবি তাই বলে, হিস্ট্রি তাই বলে। সেই জায়গা থেকে তো আমাদের যে মুক্তিযুদ্ধের যে দখলদারিত্ব, মুক্তিযুদ্ধের কর্তৃত্ব, সেটাই কিন্তু আমরা নিশ্চিত করতে পারি নাই। মুক্তিযুদ্ধের মধ্যে এটা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল সেটাও কিন্তু আমরা হচ্ছে প্রতিষ্ঠিত করতে পারি না ভারতের আগ্রাসন যেই বাদী যে একটি মনোভাবের কারণে। এবং দেখেন এটা কেন হয়, এটা হচ্ছে আপনার নীল ডাউন ডিপ্লোমেসির কারণে। আপনি যখন নতজানু একটা ডিপ্লোমেসির কারণে কারণ আপনার দেশের ঢাকার ক্ষমতা, বঙ্গভবনের ক্ষমতা যদি দিল্লিতে বসে নির্ধারিত হয় এবং আপনি যদি জানেন আপনার ক্ষমতার জন্য আপনি ভারতমুখী, ভারত নির্ধারণ করে দিবে আপনার পলিসি, আপনার হচ্ছে ফরেন পলিসি, আপনি কার সাথে হচ্ছে বিজনেস করবেন, কার সাথে হচ্ছে আপনার ফরেন রিলেশনটা কেমন থাকবে সেটা নির্ধারিত হবে আপনার দিল্লি থেকে। সেক্ষেত্রে আপনি তার প্রতি কখনই রিয়েক্টিভ হতে পারবেন না, আপনি সবসময় রিসিপটিভ হবেন। যেটি আমরা গত দীর্ঘ সময়ে এই রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে আমরা দেখেছি। আপনি দেখবেন যে আমাদের যে জাতীয় পার্টিকে আমরা বলতে শুনেছি, উনি ভারতের সাথে মিটিং করে এসে বলতেন কি যে এটা নিয়ে কথা বলা যাবে না, আমরা হচ্ছে নির্বাচন করবেন না, কিন্তু ভারতের সাথে মিটিং করে এসে আবার নির্বাচনে অংশগ্রহণ করছেন। অর্থাৎ ভারত যখন আপনার জীবন ব্যবস্থা থেকে আপনার বাণিজ্য ব্যবস্থা, আপনার ফরেন পলিসি সব কিছুই আপনার নিয়ন্ত্রণ করছে এবং আপনি ক্ষমতায় থাকার জন্য ভারতের কাছে নির্ভর করতে হচ্ছে, তখন কিন্তু এই যে ঐতিহাসিক হিস্সার বিষয়ে আপনি হচ্ছেন সেখানে কম্প্রোমাইজিং হবেন। আপনার যে মুক্তিযুদ্ধটি এটি যে বাংলাদেশের ছিল, এই মুক্তিযুদ্ধটি এই যে মুক্তির সংগ্রামটি এটি গণমানুষের ছিল, সেটি প্রতিষ্ঠিত করার ক্ষেত্র, ন্যারেটিভ বাস্তবায়ন করার ক্ষেত্র সেখানেও আপনাকে কম্প্রোমাইজ করতে হয়েছে এবং কম্প্রোমাইজ করতে হতো। কিন্তু আমরা এই প্রজন্ম বিশ্বাস করতে চাই ৭১ও আমাদের, ২৪ও আমাদের। গণমানুষের ৭১, ২৪টা হচ্ছে ছাত্র নাগরিক এবং জনতা, আমরা যেটাকে বলছি জনতা সিপাহী, সবার অংশগ্রহণের ভিত্তিতে হয়েছে। আমরা বললাম না যখন সেখানে কারো কাছে মাথা নত করা যাবে না, পাকিস্তান হোক বা ইন্ডিয়া হোক, যেই হোক। কারণ আপনার যদি ফরওয়ার্ড লুকিং আপনার যদি দৃষ্টিভঙ্গি না থাকে, আমরা এই কারণেই বলেছি যে আমরা আমাদের সিভিলাইজেশনটাকে আমরা এক্সপান্ড করার এই চিন্তায় আমাদের কখনো একটু জানতে চাই, সেই বিজয়ের ৫৩ বা স্বাধীনতার ৫৩ যেভাবে বলি, এখনো যদি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়, নানান জায়গা থেকে প্রশ্ন আসে। আপনি তো একজন প্রবীণ রাজনীতিবিদ, তখনও ছিলেন, কেমন লাগে আসলে বিষয়টি নিয়ে? এটা হচ্ছে গল্পটা তো শুরুতেই ছিল কীরকম, বিতর্কটা আমি বলি, স্বাধীনতার ঘোষণা হয়েছিল কখনো? তা আমরা কেউ চাপিয়ে দিচ্ছি না, এই ঘোষণা ছিল, সেটা শুনে মনে হচ্ছে এটা আবার ঘোষণা কিরকম, ছোট্ট করে বলবেন। হ্যাঁ, সেটা হচ্ছে না। আরেকজন বলছে এই ঘোষণা ছিল, তারপরে আপনার যাত্রাটাই ঠিক হয়নি। যেমন এখন বলা হচ্ছে না, যখন পাকিস্তানের আক্রমণটা করলো তখন কী কোনো ডাইরেকশন ছিল? রিয়েলিটি আমরা পালিয়ে গেছি। তারপরে নদীর ওই পারে গিয়ে আমি স্টোরিটা শুনেছি যেখানে আওয়ামী লীগের সব নেতা মন্টুয়ের বাসায় গিয়ে বসেছেন, তাজউদ্দিন আহমেদ, আরও কে তাজউদ্দিন আহমেদ আর অন্যান্যরা ছিলেন। কী করবো আমরা, কী করে জানি না। তখন হঠাৎ জিয়াউর রহমানের ভাষণ ভেসে আসলো, উনি যে বললেন স্বাধীনতার কথা, আমাকে ওনারা বলছে, তখন আমি আওয়ামী লীগ করি, বলছেন ওই ঘোষণায় আমরা খুব উদ্দীপ্ত হয়েছিলাম। তার মানে হচ্ছে বিগিনিংটাই কারেক্ট ছিল না। তারপরে যেটা হলো সেটা হচ্ছে কি, আপনি যে এত একটা আন্দোলন করলেন স্বাধীনতার, যে আন্দোলনের বীজটাই ছিল এরকম দ্যাট ইউ হ্যাভ টু ফল ব্যাক অন ইন্ডিয়া, তাহলে বিকল্প তো নাই। ওরা আক্রমণ করে আপনি কী করবেন চিন্তাই করেননি। বড় বড় 2 মিনিট লাগবে, দুইটা ইয়ে দিই, বড় বড় সামরিক নেতারা এসে বলেছেন শেখ মুজিবকে যে আমরা যদি 25 তারিখের আগের রাতে 23 তারিখে সব পাকিস্তানি সারেন্ডার করে অস্ত্রগুলো নিয়ে ফেলতাম, কিসের মুক্তি? কিচ্ছু হইতো না। কিন্তু উনি বলছেন আরে রাখ, আমি সব ব্যবস্থা করছি। তাহলে হি অলসো হ্যাড নো ডিরেকশন। উনি স্বাধীনতার ব্যাপারে, উনিকে জাতির পিতা আমরা বলছি ঠিক আছে, ডিসঅনার করা এখন দরকার নাই,
কিন্তু যদি হিস্টোরিক্যালি আপনি কখনো মূল্যায়ন করেন তাহলে অনেক ফল্ট পাবেন, যেটা তার মধ্যে ছিল, ঘোষণার মধ্যে ছিল, যুদ্ধ শুরুর মধ্যে ছিল, তার সমাপ্তির মধ্যে তো ছিল। হাজরত, একদম শেষ প্রশ্ন 30 সেকেন্ডে জানতে চাই, এখনো অনেকেই ষড়যন্ত্র করছে 24-এর আকাঙ্ক্ষা বিনষ্ট করবার জন্য, ঐক্য বিনষ্ট করবার জন্য। আমরা দেখেছি ইতিমধ্যে ছাত্রদল তাদের প্রোগ্রামে বৈষম্য বিরোধী বা ছাত্র শিবিরকেও ডাকেনি। সব মিলিয়ে এই বিজয়ের একদম প্রারম্ভে দাঁড়িয়ে ঐক্য রাখবার জন্য আপনি কি বলবেন, শেষ কথা? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারাই হচ্ছে যে ইতিহাসে যেটাই, অর্থাৎ একটি সংগ্রাম, একটি অভ্যুত্থান যেই আকাঙ্ক্ষাকে লক্ষ্য রেখে তৈরি হয়, যখন এটির বিপরীত অবস্থান যারাই নিয়েছে তারাই হচ্ছে সমাজ বিবর্জিত হয়েছে, জনগণ বিবর্জিত হয়েছে এবং রাষ্ট্রের যে মূল স্রোতধারা সেটি থেকে বিচ্ছিন্ন হয়েছে। সুতরাং যারাই হচ্ছে এটি যে রাজনৈতিক দলই হোক না কেন ঐক্যকে বিনষ্ট করতে চাইবে, বাংলাদেশের যেই চাহিদার বিপক্ষে অবস্থান নেবে, তারাই হচ্ছে অতীতের যেই রাজনৈতিক দলগুলো আমরা যাদেরকে বর্জন করেছি তাদের মতোই হচ্ছে তাদের পরিণত হবে।